আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। 23 তারিখের যে এনএসআই এর পরীক্ষা আছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিছু সাধারণ জ্ঞান দেখব, যে মূলত সাধারণ জ্ঞানগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে সে বেসিক্যালি। আর এনএসআই এর জন্য স্পেসিফিক এই ভিডিওর প্রথম দিকে থাকবে শুধুমাত্র এনএসআই ভিত্তিক প্রিপারেশনের জন্য কিছু সাধারণ জ্ঞান, যেমন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিয়ে, এছাড়াও বিশ্বের বিভিন্ন যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো আছে, এছাড়া বিভিন্ন দেশের যে উল্লেখযোগ্য গোয়েন্দা সংগঠনগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে পড়াশোনা করব। তো আপনার প্রিপারেশন যদি এনএসআই বেস না হয়ে থাকে তাহলে এই ভিডিওর প্রথম অংশটুকু আপনার জন্য খুব একটা বেশি কার্যকরী হবে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রথম থেকে কিছু অংশ স্কিপ করে সেখান থেকে ভিডিওটা স্টার্ট করতে পারেন যেখান থেকে গোয়েন্দা ভিত্তিক তথ্যগুলো স্টপ হয়ে গেছে। অর্থাৎ আমি এই ভিডিওতে শুধুমাত্র গোয়েন্দা ভিত্তিক তথ্যগুলো কভার করব এমনটা নয়, এর পাশাপাশি আরও বেশ কিছু সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে, 24-এর অভ্যুত্থান, এছাড়াও যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, এছাড়াও বাংলা সাহিত্য কিংবা বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলির গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান মোটামুটি আমি কভার করার চেষ্টা করব এই একটা ভিডিওতে। ভিডিও ডিউরেশনটা সম্ভবত অনেকটা বেশি লেন্থি হবে, অনেকের জন্য সেটা সময় অপচয় হতে পারে, তাই আপনার ঠিক যতটুকু প্রয়োজন আপনি ভিডিওটা টেনে টেনে ঠিক ততটুকুই দেখে নেবেন। চলেন আমরা প্রথমে শুরু করি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে সেই গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে পড়াশোনা। যেহেতু আমরা পরীক্ষা দেব এনএসআই এর, তাই আমরা আগে এনএসআই এর পরিচিতিটা জেনে নেই। এনএসআই কি? এনএসআই এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, অর্থাৎ হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা। এটা অসামরিক, এটা কিন্তু সামরিক না, এবং এটি নিয়ন্ত্রণ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এবং এর যে সদর দপ্তর সেটি সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত। আর এর দায়িত্ব মূলত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। 2 নম্বরে আমাদের আরও একটি গোয়েন্দা সংগঠন আছে, সেটার নাম হচ্ছে ডিজিএফআই। ডিজিএফআই হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স, যেটি মূলত সামরিক গোয়েন্দা সংস্থা, এটি সেনাবাহিনীর অধীনে থাকে। তো আমরা আগেরটা দেখলাম, মূলত হচ্ছে এনএসআই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়, ডিজিএফআই সেনাবাহিনীর থেকে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও আমাদের এসবিএসসি, যেটা স্পেশাল ব্রাঞ্চ, যেটা পুলিশেরই একটা সংগঠন। ডিবি আমাদের খুবই পরিচিত, ডিরেক্টিভ ব্রাঞ্চ, যেটা পুলিশের একটা সংগঠন। আর এছাড়া সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যেটা পুলিশেরই বিশেষায়িত একটা শাখা। এরপরে আসি আমরা এই যে 5টা আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা সম্পর্কে পড়লাম, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি এবং সিআইডি, এগুলোর একটু বিস্তারিত দেখে ফেলি। আমরা আগে দেখি যে এনএসআই এর পূর্ণরূপ কি? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এটার মূলত প্রতিষ্ঠিত হয় 1972 সালে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই এই সংস্থাটা গঠিত হয়। এর কার্যালয় পিএমও, অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি সরাসরি নিয়ন্ত্রণ করা হয়। এর মুখ্য দায়িত্ব বেসামরিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, বিদেশি হুমকি এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র শনাক্ত করা। এর প্রধান যিনি, তাকে বলা হয় মহাপরিচালক। তিনি একজন উচ্চপদস্থ সিভিল বা সামরিক কর্মকর্তা। এই এনএসআই এর যে প্রধান কার্যালয় সেটি সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত। এনএসআই এর কার্যালয় কোথায় অবস্থিত? সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত। আমাদের এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো লাগবে না। আমরা একটু এখান থেকে আমাদের এইটা যদি দেখি যে MI6, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠন। ড্রোয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা সংগঠন, এবং SIS পাকিস্তানের গোয়েন্দা সংগঠন। এরপরে আমরা ডিজিএফআই সম্পর্কে দেখব, যেটা মূলত বাংলাদেশে 1977 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এটি সেনাবাহিনীর অধীনে একটি সংস্থা, এটি সামরিক গোয়েন্দা সংস্থা। এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, বিদেশি হুমকি শনাক্ত করে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমরা আগেরটা দেখলাম যে আগের যেটা ছিল এনএসআই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়। আর এই যে ডিজিএফআই, এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হয়। যেহেতু ডিজিএফআইটা আমাদের 24-এর অভ্যুত্থানের পর ভীষণভাবে এটি আলোচনায় আসছিল, যে আয়নাঘরের যে গোপন আটক এবং জিজ্ঞাসাবাদ কেন্দ্র, যেটা বিতর্কিত ও আলোচিত, এই যে অপারেশনের মাধ্যমে এই ডিজিএফআইটা আমাদের মূলত সবচেয়ে বেশি আলোচনায় আসে। তো এই যে অপারেশন ছিল, সেই অপারেশনের নাম ছিল অপারেশন আয়ানগার্ড। এরপরে আমরা দেখি হচ্ছে এসবি বা স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের যেটা, এটা মূলত হচ্ছে এর 1908 সালে এটা ব্রিটিশ ভারতে
প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার পর নতুন যে কাঠামো কার্যক্রম শুরু হয় সেখান থেকেই এটা প্রতিষ্ঠিত হয়। এটি মূলত এসবি মূলত পুলিশের অধীনস্থ এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হচ্ছে ডিজিএফআই এটা সামরিক গোয়েন্দা সংস্থা যেটা মূলত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে, আর এসবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা এনএসআই এর যে হেডকোয়ার্টার সেটা দেখছিলাম সেগুনবাগিচায়, আর এই যে এসবি যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে মালিবাগ ঢাকাতে অবস্থিত। এর নেতৃত্বে থাকে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বা এডিডিআই, আইজিপি অথবা এসবি। এরপরে আসি আমরা ডিবিটা আমাদের একেবারে খুবই পরিচিত একটা যে ডিটেকটিভ ব্রাঞ্চ, যেটা মোটামুটি সবার সঙ্গে আমরা এটা পরিচিত, বাকিগুলো সম্পর্কে কম জানলেও ডিবি সম্পর্কে তো আমরা সাধারণত বেশ জানাশোনা আছে। তো ডিবি এর ফুল মিনিং হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ। এটি মূলত ব্রিটিশ আমলে কলকাতার যে পুলিশের ডিবি এর অনুকরণে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি পুলিশ গঠিত হয়। স্বাধীনতার পরপরই ডিএমপি বা অন্যান্য মেট্রোপলিটন পুলিশের ইউনিটে ডিবি এর কার্যক্রম শুরু হয়। এটি বাংলাদেশ পুলিশের অধীনস্থ একটি সংস্থা, আর ডিজিএফআই সেনাবাহিনীর অধীনস্থ একটা সংস্থা। আর এই যে ডিবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আর এর একজন পুলিশ কমিশনার থাকে, এর মূলত সমমানের কর্মকর্তা। আর ডিবির মূলত প্রধান যে কাজগুলো আছে খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, অপরাধ, মাদকদ্রব্য যে কারবারি, অস্ত্র ব্যবসায়ী, চোরাচালান, এই যে সংগঠিত অপরাধ, এগুলো হচ্ছে ডিবির কাজের ভিতরে। তো আমাদের ডিবির ভিতরে এগুলো একটু দেখলে হবে, মাদকদ্রব্য এবং অস্ত্র ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে ডিবি। এরপরে আসি আমরা সিআইডি থেকে। তো সিআইডি থেকে আমাদের সিআইডির পূর্ণরূপ হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগ, যেটি 1902 সালে ব্রিটিশ ভারতে যে সিআইডি ছিল তারই কার্যক্রমে 1971 সালে এটি গঠিত হয়। এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং এটি বাংলাদেশ পুলিশেরই একটা শাখা, আর এরও সদর দপ্তর হচ্ছে মালিবাগে। তাহলে এসবি এবং হচ্ছে সিআইডি এই দুইটারই যে সদর দপ্তর সেটা হচ্ছে বা প্রধান যে কার্যালয় সেটা মালিবাগে অবস্থিত। কিন্তু আমরা হচ্ছে এনএসআই এর সেগুনবাগিচায়, আর এনএসআই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়, আর যে ডিজিএফআই এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং এটি একটি সামরিক গোয়েন্দা সংস্থা। এছাড়া আমাদের এখানে হচ্ছে ডিবির যে কাজ মূলত খুন, ধর্ষণ, দাঙ্গা, বিস্ফোরণ, রাজনৈতিক যে হত্যাকাণ্ড এগুলো সম্পর্কে আঙুলের ছাপ, ডিএনএ, বোমা বিস্ফোরণ, ময়না তদন্ত সহযোগিতা করা বা ফরেনসিক যে ডিপার্টমেন্ট এগুলো সিআইডির আওতাভুক্ত। তো আমাদের এখানে খুব একটা বেশি আর লাগবে না, মূলত আমাদের বাংলাদেশের যে 5টা যে গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থাগুলো সম্পর্কে আমাদের পড়ে ফেলা হয়ে গেল। এখন আমরা যেটা দেখব যে বিশ্বের কিছু আলোচিত গোয়েন্দা সংস্থা আছে যেগুলো হচ্ছে বিশ্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে, বিশ্ব কিংবা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই গোয়েন্দা সংস্থাগুলো সম্পর্কে। আমাদের প্রথম যেটা দেখি সিআইএ সম্পর্কে আমরা মোটামুটি সবাই প্রায় সময় শুনে থাকি, বিভিন্ন মুভিতেও দেখে থাকি। এটি মূলত একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি MI6। আর এটা কয়েকটি পরীক্ষাতে আসছে যে MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা, যুক্তরাজ্যের। 6 হচ্ছে যুক্তরাজ্যের, আর CIA যুক্তরাষ্ট্রের। এছাড়াও FSB যেহেতু হচ্ছে আমাদের যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধের এই সময়ে আলোচনায় আসছিল বেশি করে, এই FSB এটি হচ্ছে রাশিয়ার একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। MSS যেটা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি চীনের। র হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা গোয়েন্দা সংস্থা। মোসাদ যেহেতু বর্তমানে এখনো পর্যন্ত ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলমান, মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা। জার্মানির এক গোয়েন্দা সংস্থা BND। আর এই যে কিছুদিন আগে আমাদের হচ্ছে এই চলমান 2-1 সপ্তাহের ভিতরে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হলো এই সময়ে এই ISA বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা এটা বেশ আলোচনায় আসছে। তাহলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কি? ISI। হ্যাঁ, ISI ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যেটা কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তাহলে CIA যুক্তরাষ্ট্রের, MI6 যুক্তরাষ্ট্রের, FSB রাশিয়ার, MSS চীন, ভারত, মোসাদ ইসরায়েল, ISI এটা হচ্ছে পাকিস্তানের, আর DGAC ফ্রান্সের। এখান থেকে আর ওইভাবে লাগবে না, আমরা এখান থেকে একটু স্কিপ করে যাচ্ছি, বুঝতেছি কোনগুলো লাগবে আমাদের। মোটামুটি এখান থেকে আর দরকার নেই, এ পর্যন্ত দেখলেই হবে।
এরপরে আমরা আসি যে বিখ্যাত যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, 10টা বিখ্যাত গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থাগুলো সম্পর্কে আমাদের পড়ে ফেলতে হবে। আমরা মাত্র যেগুলো দেখলাম ওইগুলোরই ম্যাক্সিমাম। সিআইএ মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা, যেটা পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। 1947 সালে এটি MI6 যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা, সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, যেটি 1909 সালে গঠিত হয়। আর এটা মূলত একটি প্রধান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের। এছাড়াও হচ্ছে মোসাদ হচ্ছে আমাদের ইসরায়েলের বর্তমানে বেশ আলোচিত একটা গোয়েন্দা সংস্থা। আর এই মোসাদটার পূর্ণ রূপ দ্য ইনস্টিটিউট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। এটা প্রতিষ্ঠিত 1949 সালে। আর এটি সবচেয়ে বেশি আলোচনায় আসে 1972 সালে মিউনিখ অলিম্পিক যে হত্যাকাণ্ড ছিল, সেই হত্যাকাণ্ডের পর অপারেশন র্যাথ অফ গড পরিচালনার মাধ্যমে এটি সবচেয়ে বেশি আলোচনায় আসে। আর এই অপারেশন র্যাথ অফ গড এর মূলত ছিল যে যেখানে তারা হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে খুঁজে বের করছিল এবং তাদের শাস্তি দেয়। এরপরে আমরা আসি আমাদের যে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ISI, এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। এটি 1948 সালে গঠিত হয়। এটি মূলত এই যে কাশ্মীর ইস্যু, আফগানিস্তান রাজনীতি, সন্ত্রাস বিরোধী কার্যক্রম, ISI এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি বিভিন্ন সময় ভারত পাকিস্তান সম্পর্কে গভীর প্রভাব ফেলেছে। আর এই কারণে আমি ওখানে মার্ক করে দেখলাম যে ISI বর্তমানের জন্য একটু গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সাময়িক ভারত পাকিস্তান যুদ্ধটা হয়ে গেছে। এরপরে আসি আমরা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এখান থেকে এর ফুল মিনিংটা দেখলাম কয়েকটা পরীক্ষাতে দিছে, তো এর ফুল মিনিংটা দেখার দরকার। হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটি 1968 সালে মূলত হয়। এই হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা, বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা বিশেষভাবে কাজ করে। এটা মূলত কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাস বিরোধী যে কার্যক্রম আছে এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এফএসবি হচ্ছে রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থা, যেটার পূর্ণরূপ হচ্ছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এটি মূলত কেজিবি থেকে উদ্ভূত। এটা কিন্তু বিশেষের একটা কোশ্চেন। তো এফএসবি হচ্ছে কেজিবি এর উত্তরসূরি একটা সংগঠন, যেটা হচ্ছে যে রাশিয়ার যে প্রথমে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পরবর্তীতে যখন রাশিয়া হলো, ওই সোভিয়েত ইউনিয়নেরই একটা গোয়েন্দা সংস্থা ছিল কেজিবি। ওই কেজিবি এর অনুরূপ করে এই এফএসবি গঠিত হয়েছে 1995 সালে। এমএসএস হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, যেটা চীনের একটা গোয়েন্দা সংস্থা। এটা মূলত চীনের গুপ্তচর বৃত্তি, তারপরে কৌশলগত যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় অত্যন্ত পরিমাণে সক্রিয় একটা সংস্থা। এরপরে দেখি আমরা ডিজিএসি হচ্ছে ফ্রান্সের একটা গোয়েন্দা সংস্থা, জেনারেল ডিরেক্টরেট ফর এক্সটার্নাল সিকিউরিটি। ডিজিএসই এটি হচ্ছে ফ্রান্সের সংস্থা। আমরা এখানে মনে রাখতে পারি ফ্রান্সের ফ্রান্স এফজি, হ্যাঁ, ডিজিএফ একসঙ্গে এইভাবে মনে রাখা যায়, কোনোভাবে একটু কৌশল করলে মনে রাখা সম্ভব। তো এরপরে আসি আমরা হচ্ছে বিএনডি হচ্ছে জার্মানির একটা জান ব্যান্ড করে দিছে, হ্যাঁ, এরকম জান জার্মান এইভাবে মনে রাখতে পারেন। জার্মানির হচ্ছে বিএনডি। এটা হচ্ছে 1956 সালে প্রতিষ্ঠিত হয়। এনআইডি হচ্ছে উত্তর কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস। এনআইডি মূলত নামটার জন্য আসতে পারে যে এটি কোন দেশের। এটা হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস উত্তর কোরিয়ার। তো আমাদের মোটামুটি এখানে এগুলো পড়া শেষ। আর এখানে আমাদের গোয়েন্দা সংস্থা নিয়ে আমরা পড়বো না। তো যাদের এনএসএ এর পরীক্ষা নেই তাদের এর পরবর্তী থেকে আমাদের মনে হয় যে তথ্যগুলো একটু কাজে লাগবে। হ্যাঁ, আমরা এরপরে আমরা পড়া শুরু করবো হচ্ছে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এগুলো। সাম্প্রতিক তথ্য আমরা প্রথমে শুরু করবো বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 দিয়ে। বিশ্বের যে জনসংখ্যা প্রতিবেদন 2024, এটি মূলত প্রকাশ করে UNFPA, যেটা হচ্ছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। এর আন্ডারে এটি প্রকাশিত হয়। বিশ্বে বর্তমান যে জনসংখ্যা আসে 811.90 কোটি। আর নারী প্রতি প্রজনন 2.3 জন। সর্বাধিক আছে নাইজারে 6.6 এবং সর্বনিম্ন আছে 0.8 হংকংয়ে। বিশ্বের বর্তমানে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম হচ্ছে ভারত, যেটা আগে চীন ছিল কিন্তু, তো এইখানে কিন্তু একটু মনে রাখা দরকার, এটা কিন্তু এক্সচেঞ্জ হয়েছে, বর্তমানে হচ্ছে ভারত। আর বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বের অবস্থান হচ্ছে 8ম।
এখানে আমাদের তালিকা দেওয়া আছে। 1 হচ্ছে ভারত, 2 চীন, 3 যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজার, ব্রাজিল এবং বাংলাদেশ। এটা হচ্ছে বিশ্বের যে 8টা জনবহুল দেশ তার মধ্যে। আর আমরা যদি সার্কভুক্ত দেশের ক্ষেত্রে আসি, সার্কভুক্ত দেশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 3য়। হ্যাঁ, বিশ্বে হচ্ছে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান 8ম, আর সার্কভুক্ত দেশের ক্ষেত্রে 3য়। সার্কভুক্ত দেশের ক্ষেত্রে সবচেয়ে কম জনসংখ্যা আছে মালদ্বীপে, সবচেয়ে বেশি আছে ভারতে। এরপরে আসি এক নজরে কম বেশি। হ্যাঁ, জনসংখ্যার দিক থেকে জনসংখ্যার ঘনত্ব, সাক্ষরতা, জনসংখ্যা বৃদ্ধির হার, এইগুলোতে জনসংখ্যার সবচেয়ে বড় বিভাগ, কম বিভাগ হচ্ছে বরিশাল, জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকাতে। আর জেলা বান্দরবান, যেখানে হচ্ছে জনসংখ্যা সবচেয়ে কম আর জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকা জেলায়। ঘনত্ব বরিশাল বিভাগে সবচেয়ে কম আর রাঙামাটি জেলায় সবচেয়ে ঘনত্ব কম। এই কোশ্চেনটা বহুবার রিপিট দেখলাম যে কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, রাঙামাটি জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। তবে ঢাকা জেলা এবং বিভাগ উভয়টাতে জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যা দুটোই বেশি। এটা জানা কথা, যেহেতু আমাদের দেশের মানুষ কর্মের জন্য বা জীবিকার জন্য গ্রাম ছেড়ে সাধারণত ঢাকামুখী হয়ে থাকে, এই জন্য ঢাকায় বেশি হওয়ার কথা। হ্যাঁ, তবে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার জেলা যদি বলা হয়, তবে স্পেসিফিকভাবে ঢাকার গাজীপুরে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, আর বরিশালের ঝালকাঠিতে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। সাক্ষরতার হার ময়মনসিংহে সবচেয়ে কম, আর ময়মনসিংহের ভিতরে জামালপুরে সবচেয়ে হচ্ছে সাক্ষরতার হার কম। তবে ঢাকায় হচ্ছে সাক্ষরতার হার বেশি, আর জেলাভিত্তিক যদি হয় তাহলে পিরোজপুরে সবচেয়ে বেশি সাক্ষরতার হার। তাহলে আমাদের এখানে যেটা মনে রাখা যায়, জনসংখ্যার ঘনত্ব এবং হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার তিনটায় বরিশাল বিভাগে কম, বাট হচ্ছে সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। জেলার ক্ষেত্রে যদি আসি, আমাদের হচ্ছে বান্দরবানের সবচেয়ে জনসংখ্যা কম, ঘনত্ব সবচেয়ে রাঙামাটিতে কম, জনসংখ্যা বৃদ্ধির হার কম ঝালকাঠিতে, এবং হচ্ছে সাক্ষরতার হার কম সবচেয়ে জামালপুরে। এরপরে আসি হচ্ছে ঢাকায় হচ্ছে সব কিছুই বেশি। তবে হ্যাঁ, ঢাকায় স্পেসিফিকভাবে দুইটা জিনিস হচ্ছে, দুইটা জেলাতে বেশি। একটা জনসংখ্যা বৃদ্ধির হার গাজীপুরে সবচেয়ে বেশি, যেহেতু এই জায়গাটাতে শ্রমিক শ্রেণীটা একটু বেশি থাকে, তো গাজীপুরে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আর সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে পিরোজপুরে। এখানে সাক্ষরতার ক্ষেত্রে একটা জিনিস মজার আছে, জামালপুরে কম, পিরোজপুরে বেশি। পুরপুরে দুইটার ভিতরে কমন আছে। বিশ্ব দারিদ্র মানচিত্রে আমরা যদি খেয়াল করি, 30 জানুয়ারি 2025 বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো সেটার প্রকাশ অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দারিদ্রের হার গ্রামে সেটা হচ্ছে 20.3%, শহরে 16.5%, আর যদি টোটাল হিসাব করা হয় সেটা হচ্ছে 9.2%। তো আমাদের এটা মনে রাখা দরকার যে যদি সমগ্রভাবে যদি বাংলাদেশের দারিদ্রের হার কত সেইটা প্রশ্ন করে, তখন আমাদের উত্তর হবে 19.2%। যদি বলে গ্রামে কত, তাহলে 20.3%, আর যদি বলে শহরে কত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 16.5%। দারিদ্রের হারে সবচেয়ে শীর্ষে আছে বরিশাল, এবং যে সর্বনিম্ন জেলা হচ্ছে চট্টগ্রাম। তাহলে হচ্ছে আমাদের যদি বিভাগের দিক থেকে দারিদ্র হারের শীর্ষে হচ্ছে বরিশাল বিভাগ, সবচেয়ে দারিদ্র মানুষ এখানে, আর সবচেয়ে ধনী মানুষজনের বসবাস হচ্ছে চট্টগ্রামে। এরপরে মাদারীপুরে সবচেয়ে দারিদ্রের হার বেশি, নোয়াখালীতে কম। আর উপজেলা হিসেবে যদি দেখি, তাহলে ডাসার, মাদারীপুর এবং হচ্ছে বেগমগঞ্জ, নোয়াখালী। আর থানা হিসেবে পল্টন, ঢাকাতে হচ্ছে দারিদ্রের হার সর্বনিম্ন। পল্টনে মনে হয় সবাই বড়লোক বাস করে। আর থানার কথা হচ্ছে, এই ক্ষেত্রে থানা এবং উপজেলা দুইটার ক্ষেত্রে ডাসার, মাদারীপুরে দারিদ্রের হার সবচেয়ে বেশি। এরপরে আসি আমরা জিডিপির যে চূড়ান্ত হিসাব দিয়ে থাকে সাধারণত বিবিবিএস বা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর এটি হচ্ছে 2023-24 এবং 22-23-এর পরিসংখ্যান এখানে দেওয়া আছে। 2023-24-এ বর্তমানে আমাদের মাথাপিছু যে জিডিপি সেটি হচ্ছে $2,652 মিলিয়ন। $2,652 মিলিয়ন। এরপরে আসি আমরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দিক থেকে। দুর্নীতির যে ধারণা সূচক, এটা প্রকাশ করা হয়েছে 11 ফেব্রুয়ারি 2025 সালে। এটা সাধারণত এই যে তথ্যটা এটা দিয়ে থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তাহলে এই যে দুর্নীতির ধারণা বা দুর্নীতির ক্ষেত্রে যে পরিমাপ, এটা দিয়ে থাকে সাধারণত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর অন্তর্ভুক্ত দেশ আছে 80টি। এর মধ্যে আমাদের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান, যার স্কোর হচ্ছে 8। আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক, যার
স্কোর 90। বাংলাদেশের অবস্থান যদি আমরা এখানে খেয়াল করি, এখানে ঊর্ধ্ব দিকে 151 আর নিম্ন দিকে 14, আর আমাদের বাংলাদেশের স্কোর 23। মোটামুটি বলা যায় বেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ। আর সার্কভুক্ত দেশগুলোর ভিতরে বা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে পাকিস্তান। এখানে ভারত কিন্তু দুর্নীতির দিক থেকে বেশ পিছিয়ে আছে, হ্যাঁ, ভুটানের পরেই ভারত। তাহলে সার্কভুক্ত দেশের ক্ষেত্রে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে আফগানিস্তান, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ভুটান। এরপরে আসি আমরা বৈশ্বিক ভাষাচিত্র, যেটা প্রকাশ করা হয় 21শে ফেব্রুয়ারি 2025। এটা মূলত এথনোলোয়াক যে সংস্থা আছে এটা হচ্ছে প্রকাশ করে থাকে। এর 28তম সংস্করণ প্রকাশিত হলো। বিশ্বের মোট ভাষার সংখ্যা আছে 7159টি। এর ভিতরে সবচেয়ে শীর্ষ ভাষা যেটা হচ্ছে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে সেটা হচ্ছে মান্দারিন ভাষা। মাতৃভাষার দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম। যদি বলা হয় যে অফিস আদালতে ব্যবহারের যে ভাষা বা ব্যবহৃত শীর্ষ ভাষার যে 10টা, তার ভিতরে হচ্ছে সবচেয়ে 1 নম্বরে আছে হচ্ছে ইংরেজি, 2 নম্বরে হচ্ছে মান্দারিন। তবে মাতৃভাষার দিক থেকে মান্দারিন ভাষা হচ্ছে 1 নম্বরে, আর ব্যবহারের দিক থেকে ইংরেজি হচ্ছে 1 নম্বরে। এটা একটু খেয়াল রাখা দরকার। এরপরে আছে আমাদের উন্নয়নমূলক যে প্রকল্প, সেগুলো আমাদের বর্তমানে বিদ্যুৎ প্রকল্প আছে 4টা। রূপপুর যে বিদ্যুৎ প্রকল্প, যে সেটা হচ্ছে ইউরেনিয়াম ভিত্তিক বা এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে 2400 মেগাওয়াট। এর যে অবস্থান রূপপুর পাবনাতে অবস্থিত। রামপালের যেটা সেটা কয়লা ভিত্তিক, এবং রামপাল, পায়রা, মাতারবাড়ি সবগুলোই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আর এগুলোর হচ্ছে রামপাল এবং হচ্ছে পায়রা দুইটারই হচ্ছে 1320 মেগাওয়াট করে। তবে মাতারবাড়িটা যেটা আমাদের একেবারে প্রথম দিকের বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে 1200 মেগাওয়াট। এই যে রামপাল বাগেরহাটে অবস্থিত, পায়রা কলাপাড়া পটুয়াখালীতে অবস্থিত, এবং হচ্ছে মাতারবাড়ি কক্সবাজারে অবস্থিত। এখানে আমাদের এই লোকেশনগুলো একটু দেখা দরকার। আর আমাদের প্রথম যেটা, এটা একটু এই জ্বালানি এবং প্রথমটা অর্থাৎ রূপপুরেরটা টোটালি সব তথ্যগুলো মনে রাখা দরকার। যে রূপপুরের যে বর্তমান ক্ষমতা সেটা হচ্ছে 2400 মেগাওয়াট, এবং এর জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম, যেটা রূপপুর পাবনাতে অবস্থিত। আর এই রূপপুর পারমাণবিক যে কেন্দ্র বা এই যে বিদ্যুৎ কেন্দ্র, এটা তো হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের ফলে দুর্নীতির কারণে এটা অনেক বেশি আলোচনায় আসছিল, যে এখান থেকে অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে এই কারণে। তো এটা একটু ভালো করে মনে রাখবেন যে রূপপুর সম্পর্কে। এরপরে আসি আমরা সরকারি যে বিভিন্ন প্রকল্পে আর্থিক সহযোগিতা দিচ্ছে কারা। দেখেন, চীন সহায়তা করছে কোন কোন ক্ষেত্রে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সাবমেরিন তৈরিতে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এবং হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এবং পদ্মা রেল সেতুতে, সবগুলোতেই হচ্ছে সহযোগিতা করছে চীন। জাপান সহযোগিতা করছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিগ বি প্রকল্প এবং যমুনা রেল সেতু। যেহেতু যমুনা রেল সেতুটা বর্তমানে বেশ আলোচিত নাম পরিবর্তনের কারণে, তাই এটা একটু মনে রাখেন যে যমুনা রেল সেতু তৈরিতে আমাদের কোন দেশ সহযোগিতা করছে, আমাদের জাপান সহযোগিতা করছে। ফ্রান্স সহযোগিতা করছে। আমাদের স্মার্ট যে পরিচয়পত্র বা স্মার্ট যে এনআইডি কার্ড আছে সেটা তৈরিতে সহযোগিতা করছে আমাদের ফ্রান্স। এরপরে আছে নেদারল্যান্ড সহযোগিতা করছে ডেল্টা প্ল্যান বা 2021 বা বদ্বীপ পরিকল্পনা 2021। এই ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনাটা মূলত কি ছিল? এই ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা মূলত হচ্ছে সমুদ্রের যে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে সমুদ্রের চর বৃদ্ধি করা, যেটাতে নেদারল্যান্ড অনেক জমি বের করছে সমুদ্রের তীরবর্তী ওই জোয়ারে বালি জমায়ে। যেহেতু তারা এই কাজে অভিজ্ঞ, তাই তাদের থেকে সহযোগিতা নিয়েছে বাংলাদেশ এই ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনার ক্ষেত্রে। জার্মানিতে আমাদের সহযোগিতা করছে হচ্ছে পাসপোর্টে। দেখেন, আমাদের স্মার্ট এনআইডির কাছে সহযোগিতা করছে ফ্রান্স, কিন্তু হচ্ছে স্মার্ট পাসপোর্ট বা পাসপোর্টে সহযোগিতা করছে জার্মানি, এবং 500 টাকার নোট ছাপা হয় জার্মানির সহযোগিতায়। ফুড আউটলুক 2024, এটা যদি আমরা দেখি যে ফাওয়ের আন্ডারে এই ফুড আউটলুকটা প্রকাশ করা হয়। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় বিশ্বে। আর এছাড়া গম উৎপাদনে হচ্ছে চীন, কিন্তু রপ্তানিতে রাশিয়া, আমদানিতে মিশর। ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, রপ্তানিতে ভারত এবং আমদানিতে চীন। দেখেন, উৎপাদন করতেছে চীন, আবার আমদানিও করতেছে কিন্তু চীন। এখানে মনে হতে পারে কি ব্যাপার, তাদের তো উৎপাদন বেশি। হয়তো উৎপাদন বেশি হলেও যেহেতু তাদের জনসংখ্যা বেশি, তাদের প্রয়োজনটাও বেশি, তাদের যে উৎপাদন হচ্ছে সেই পরিমাণ ধান তাদের দেশে উৎপাদিত হচ্ছে না, বিধায় তারা আমদানি করতে বাধ্য হচ্ছে। ভুট্টা উৎপাদনে প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র, রপ্তানি করে যুক্তরাষ্ট্র, তবে আমদানি করে চীন। তাহলে চীনের দেখা যায় যে খাদ্য ঘাটতিটাও একটু বেশিই থাকে। ব্রাজিল হচ্ছে চিনি উৎপাদন করছে, ব্রাজিল রপ্তানিও করছে, বাট চিনি আমদানি করছে আবার চীন। আচ্ছা, চিনি কোন ভাষার শব্দ? চিনি কিন্তু চায়না ভাষার শব্দ, চা এবং চিনি। এরপরে আসি ফাও, দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার 2024। এই অনুযায়ী যদি স্বাদু বা মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ দেশ ভারত, দ্বিতীয় বাংলাদেশ। আর ধান উৎপাদনে কিন্তু শীর্ষ দেশ হচ্ছে চীন,
কিন্তু ধান রপ্তানিতে শীর্ষ দেশ ভারত, আমদানিতে শীর্ষ দেশ চীন, বাংলাদেশে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। এছাড়াও আছে আমাদের সামুদ্রিক মাছ উৎপাদনে প্রথম হচ্ছে বাংলাদেশ, চীন। সামুদ্রিক মাছ উৎপাদনে চীনের অবস্থান হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে ভিয়েতনাম, এবং সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 14তম। এছাড়াও বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনে প্রথম চীন, বাংলাদেশের অবস্থান পঞ্চম। ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয়। এরপরে আসে আমাদের কিছু ধানের জাত এখানে দেওয়া আছে। আচ্ছা, ডায়াবেটিক রোগটাকে আমরা কিভাবে জানি? ডায়াবেটিক্স হচ্ছে একটা পচা একটা রোগ, যেটা শুরু হলে যেটার হাত ধরে অনেকগুলো রোগ চলে আসে এবং এটা সহজেই যেতে চায় না। তো এই যে এই ডায়াবেটিক পচা রোগ, এই পচা রোগের যে ধানের নাম সেটা হচ্ছে 105, পচা পাঁচ, হ্যাঁ, পচা 105 এভাবে মনে রাখতে পারেন। বিরি ধান 106, যেটা মূলত জোয়ার ভাটা অঞ্চলের উপযোগী ধান। এই যে জোয়ার ভাটা, যেটা জ দিয়ে তৈরি, আবার হচ্ছে আমাদের 6টাও দেখতে কিন্তু এই যে জ ভ দুইটার কাছাকাছি, তাই না? এভাবে একটু চোখের আন্দাজে মনে রাখবেন, যেগুলো মনে রাখা জরুরি, কোনো এটা আমাদের মনে রাখতে হবে, সেটা ভুলে গেলে চলবে না। তাই যেভাবে পারেন, যে কৌশলে পারেন, যে সিগন্যাল দিয়ে পারেন, মনে রাখেন। এরপরে আসে আমাদের বিরি 107, যেটা হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্বাদ। তাহলে আমরা যেটা দেখলাম যে ডায়াবেটিক পচা রোগ 105, জোয়ার ভাটা 6-এর মতো দেখতে 106, আর প্রোটিন সমৃদ্ধ হচ্ছে 107। এরপরে আছে আমাদের 108, যেটা মূলত হচ্ছে এটা সবচেয়ে বড় সংখ্যা, 6, 7। আর এর আরেকটা জিনিস যে এটা একটা ছড়ায় অধিক সংখ্যক বোরো ধান থাকে, এই জন্য হচ্ছে সর্বাধিক এটা। এরপরে আসি আমরা জিওগ্রাফিক্যাল যে ইন্ডিকেশন বা হচ্ছে জিআই পণ্য, যে এইটা আমাদের বর্তমানে 4টার উপর ভিত্তি করে, 6টার উপর ভিত্তি করে সাধারণত হচ্ছে এই জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়। উৎপত্তি স্থল, সুরক্ষা এবং আইনি ব্যবস্থা, অর্থনৈতিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রতিনিধিত্ব, পণ্যের সুনির্দিষ্ট গুণাগুণ নিশ্চিত করা এবং ভোক্তাদের আসল পণ্য সরবরাহ করা। বাংলাদেশে বর্তমানে জিআই পণ্যের তালিকা হঠাৎ করে কিন্তু অনেকটা বেড়ে গেছে। আপনি যদি খেয়াল করেন যে 24 সালের প্রথম দিক পর্যন্ত 22, 23, 24 এরকম ছিল, হঠাৎ করে সেখান থেকে বর্তমানে কিন্তু এখানে 24-এর আপডেট দেওয়া আছে 24 ডিসেম্বর পর্যন্ত। এখন বর্তমানে আমাদের বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা আছে 56টি। কয়টি? 56টি। আমাদের সবগুলো পণ্য মুখস্থ করা লাগবে? মোটেও না। আমাদের যেগুলো মুখস্থ করা লাগবে, যে আমাদের 1 নম্বর যে পণ্য সেটা কি? জামদানি শাড়ি। এটা কবে স্বীকৃতি দেওয়া হয় বা প্রথম স্বীকৃতি দেওয়া হয় কোন সময়? এটা স্বীকৃতি দেওয়া হয় 1/9/2015 সালে। এটা কিসের আন্ডারে? বিসিক বা বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশনের আন্ডারে এই জামদানিকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়। ইলিশ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় জিআই পণ্য। এছাড়া আমরা কিছু জিআই পণ্যের নামগুলো দেখে রাখবো এবং সর্বশেষটা আমাদের সিকোয়েন্স মনে রাখতে হবে 3টার, হ্যাঁ, প্রথমটা, দ্বিতীয়টা এবং হচ্ছে শেষের 2টা মনে রাখতে পারেন। প্রথম হচ্ছে জামদানি, দ্বিতীয় হচ্ছে ইলিশ, আর শেষের দিক থেকে প্রথম হচ্ছে তুলার বীজ বা সর্বশেষ তুলার বীজ, তার আছে হচ্ছে টাঙ্গাইলের সন্দেশ। এবার আমরা বাকি নামগুলো জাস্ট একবার রিভিশন দিয়ে যাব। যদি ওখানে কোনো রকম অপশনে থাকে যে নিচের কোনটি জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য, তখন আমরা সেটা যাতে দিতে পারি। এখন দেখেন, চাঁপাইনবাবগঞ্জের খিসরাপাতাম, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশ কালোজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, ঢাকায় মসলিন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের ফজলিয়াম এবং গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতাবোরো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমরা, কুমারখালীর বেডশিট, দিনাজপুরের বেদানা লিচু এবং শেরপুরের ছানার পায়েস, মুন্সিগঞ্জের পাক্ষির, নওগাঁর নাগফজলিয়াম। আচ্ছা, এখানে হচ্ছে নাগফজলিয়াম কিন্তু নওগাঁর, কিন্তু রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের শুধুমাত্র ফজলিয়াম, হ্যাঁ। এরপরে হচ্ছে টাঙ্গাইলের সন্দেশ এবং ঢাকায় ফুটি কাবাব, কার্পাস ও তুলার বীজ ও গাছ। এটা হচ্ছে আমাদের সর্বশেষ জিআই পণ্য বা 56 নম্বর জিআই পণ্য যেটি, সেটি। এরপরে আমাদের বাংলাদেশের বর্তমানে সরকার প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশে বাংলাদেশের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু, ভারতের দ্রৌপদী মুর্মু, শ্রীলঙ্কার অনুরা কুমারী দিশা নায়েক, পাকিস্তানের আসিফ আলী জারদারি, মালদ্বীপ মোহাম্মদ মুইজ, ইরানের আছে মাসুদ পজেশকিয়ান যিনি নবম, ইরাকের আব্দুল লতিফ রাশিদ, তিনি কুর্দি বংশোদ্ভূত। হ্যাঁ, ইরাকেরটা একটু মনে রাখবেন, ইরাকের বর্তমান তিনি হচ্ছে আব্দুল লতিফ রাশিদ, যিনি হচ্ছে কুর্দি বংশোদ্ভূত। দক্ষিণ কোরিয়া, চীন। আচ্ছা, এখানে হচ্ছে শি জিনপিং চীনের, তিনি মূলত 3য় মেয়াদে আছে। আর এরপরে হচ্ছে মেক্সিকোর ইনি একটু মনে রাখা দরকার, কারণ মেক্সিকোর প্রথম হচ্ছে নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।
ক্লদিয়া সেনবাউম হচ্ছে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট। এখান থেকে আর মনে রাখার মতো তেমন দরকার নেই, বাকিগুলো একটু দেখে নিন, যদি পড়তে মন চায় তাহলে এখান থেকে স্কিপ করে একটু পড়ে ফেলেন। এরপরে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আসে, দেশ এবং নাম দেওয়া আছে নরেন্দ্র মোদী ভারত, হেনরি অমরসুরিয়া যিনি হচ্ছে শ্রীলঙ্কার, ওই যেহেতু শ্রীলঙ্কার আমাদের মতো গণঅভ্যুত্থান হয় সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়ে নতুন করে আসছে, তাহলে হেনরি অমরসুরিয়া। এরপরে হচ্ছে বাংলাদেশের শাহবাজ শরীফ, এটা মনে রাখবেন কততম, 24তম। হ্যাঁ, পাকিস্তানের হচ্ছে শাহবাজ শরীফ, বাংলাদেশের না, দুঃখিত, তিনি হচ্ছে 24তম। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, ফিলিস্তিন মোহাম্মদ মুস্তফা, মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম কততম, 10ম প্রধানমন্ত্রী। লেবাননের নাজিব মিকাতি, ফ্রান্সের ফ্রাসোয়া বারুই এবং অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবাজিন, জার্মানের ওলাফ সলজ্জত, তিনি হচ্ছে মূলত চ্যান্সেলর। যেহেতু ইসরায়েল যুদ্ধের সময় বেঞ্জামিন নেতানিয়াহু বেশ আলোচনায়, তাহলে এটা আমাদের মনে রাখা লাগবে না, আমরা মোটামুটি যারা নিউজ দেখি বা আপডেট তথ্যগুলো জানি এটা অলরেডি আমাদের সেখান থেকে মুখস্থ। এরপরে আফগানিস্তানের আছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। এরপরে আছে থাইল্যান্ড, রাশিয়ার আছে মিখাইল মিশুস্তিন, স্পেনের পেদ্রো সানচেজ, এগুলো লাগবে না অতটা। কানাডার হচ্ছে মার্ক কার্নি, চীনের লি কিয়াং। আচ্ছা, আমাদের যে কিছুদিন আগে 24-এর যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলো, এখানে যে বিজয়ী দল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দল, যেটা তিনি মূলত রিপাবলিকান প্রার্থী ছিলেন, আর তার যে কমলা হ্যারিসন ছিল হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং তিনি হচ্ছে ডেমোক্র্যাট পার্টির একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমাদের ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটু বিস্তারিত পড়ে ফেলে। তিনি মূলত বর্তমানে যুক্তরাষ্ট্রের 47তম একজন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়। তার অভিষেক হবে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে, অলরেডি অভিষেক হয়ে গেছে তিনি ক্যাপিটাল ভবনে, এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে তার কার্যদিবস শুরু করেন এবং ভাষণ দেবেন 21 জানুয়ারি 2025। অলরেডি দেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এই বইটা তার পরবর্তীতে তার আগে ছাপানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের 45 এবং 47তম প্রেসিডেন্ট, তিনি প্রথম এবং তৃতীয় দফায় জয়লাভ করা দ্বিতীয় ব্যক্তি। আর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম তৃতীয় দফায় জয়লাভ করা ব্যক্তি। প্রথম এই অর্জন ছিল 132 বছর আগের ক্লিভল্যান্ড, তিনি ছিলেন এই যুক্তরাষ্ট্রের 22 এবং 24তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড। বিজ্ঞান প্রযুক্তি, বর্তমানে চ্যাটজিপিটি অনেক বেশি আলোচনায় আছে। এটার উদ্ভাবন প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই, আর যেটার সদর দপ্তর ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে। এটার প্রতিষ্ঠাকাল 11 ডিসেম্বর 2015। 2018 সালে ইলন মাস্ক ওপেন এআই থেকে চলে এসে তিনি টেসলাতে যোগদান করেন। চ্যাটবট, আমরা যে এআই এর মতো আরও কিছু আছে চ্যাটবট, এটা এক ধরনের সফটওয়্যার যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে মানুষের মধ্যে কথোপকথন করা হয়। গুগল জেমিনি, যেটা হচ্ছে গুগল জেনারেটিভের এআই চ্যাটবট, এবং বিং চ্যাটবট, যেটা হচ্ছে মাইক্রোসফটের একটি এআই চ্যাটবট। ওপেনশিন ইএন বা এরিন বট, যেটি হচ্ছে চীনের একটি সার্চ ইঞ্জিন জায়ান্টা বাইদুর চ্যাটবট। তাহলে আমাদের এখানে চ্যাটবটগুলো দেখলাম যে হচ্ছে চ্যাটজিপিটি মূলত ওপেন এআই, আর চ্যাটবটটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। গুগল জেমিনি, যেটা গুগলেরই জেনারেটিভ একটা চ্যাটবট, আর মাইক্রোসফটের সেটা বিং চ্যাটবট, আর যেটা চীনের সার্চ ইঞ্জিন সেটা এরিন বট বা ওয়েনশিন ইএন। এছাড়া আমাদের পৃথিবীর যে কৃত্রিম যে উপগ্রহ আছে সবচেয়ে নিম্ন কক্ষপথে সেটার নাম হচ্ছে আইএসএস, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আর এছাড়াও 5টি মহাকাশ গবেষণা সংস্থা নিয়ন্ত্রণে আছে। এই 5টি সংস্থা হচ্ছে নাসা, তারপর রাসকোমোস, JAEA, CSA, ESA যেটা ইউরোপের, এবং রাশিয়া 2024 সালে আইএস থেকে সরে এসে নিজস্বভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করেছে। এরপরে আছে বাংলাদেশের প্রথম এআই এর উপর অনার্স কোর্স চালু হয়েছে গ্রিন ইউনিভার্সিটিতে। নাবিক নামক যে জল রোবট সেটা তৈরি করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। যাদের সফলভাবে অবতরণকারী যে 5টা দেশ তার ভিতরে প্রথম হচ্ছে রাশিয়া এবং সর্বশেষ হচ্ছে জাপান। রাশিয়ার যে ইটা ছিল সেটা লুনা 2 যেটা 1959 সালে, এবং জাপান যেটা ছিল স্লিম 2024 সালে। 6টি ডিভাইস তৈরি করেছে জাপান। 6G ডিভাইস তৈরি করেছে হচ্ছে সবার প্রথমে জাপানে। আর রাশিয়া তৈরি করেছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ক্যাসপারসি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে ক্যাসপারসিকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে। ক্যাসপারসি কাদের অ্যান্টিভাইরাস? এটি হচ্ছে রাশিয়ার অ্যান্টিভাইরাস।
আচ্ছা, পরিবেশ বিষয়ক যে সম্মেলনগুলো আছে এটা হচ্ছে COP 29, যেটা খুবই আলোচনায় ছিল কিছুদিন আগে, যেটা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটিকে মূলত ক্লাইমেট ফাইন্যান্স COP নামে অভিহিত করা হয়েছে। আর এই সম্মেলনে যোগদানকারী দেশ ছিল 197টি, এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ছিল। এই সম্মেলনের লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে 22% কার্বন নির্গমন হ্রাস করা এবং বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 11-12 নভেম্বর 2024 সালে। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসেস পুরস্কার, যেটি 24 সালে দেওয়া হয়েছে তিনজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে। এই তিনজন ব্যক্তির একজন হচ্ছে ভুটানের কর্ম ফুন্টুসো এবং জাপানের মিয়াজাকি হাওয়া আর ইন্দোনেশিয়ার ফারবিজা ফারহান। আর যে একটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে সেটি হচ্ছে থাইল্যান্ডের রুরাল ডক্টরস মুভমেন্ট। মূলত তাহলে এই যে র্যামন ম্যাগসেস পুরস্কার দেওয়া হয়েছে কয়টা সংস্থাকে, কয়টা প্রতিষ্ঠান এবং ব্যক্তি মিলায় টোটাল হচ্ছে 4টাকে, 3জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানের নামটা একটু মনে রাখা দরকার, যেটি হচ্ছে থাইল্যান্ডের রুরাল ডক্টরস মুভমেন্ট। আর এই র্যামন ম্যাগসেস পুরস্কার দেওয়া হয় মূলত ফিলিপাইন থেকে। আর এই ফিলিপাইনের 7ম প্রেসিডেন্ট র্যামন দেল ফিয়ারো ম্যাগসেসের নাম অনুসারে মূলত এটি দেওয়া হয়। এরপরে হচ্ছে 97তম যে অস্কার পুরস্কার, এই অস্কার পুরস্কার জিতেছে, সেরা পুরস্কার জিতেছে আনোরা। এই আনোরা মূলত হচ্ছে শন বেকার পরিচালিত একটা মুভি ছিল। সেরা অভিনেতা হচ্ছে আদ্রিয়া ব্রুডি, সেরা অভিনেত্রী মাইকি। আর এখানে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মে জিতেছে আই অ্যাম স্টিল হিয়ার। এই ফিল্মটি ডকুমেন্টারি শর্ট ফিল্মে জিতেছে দ্য অনলি গার্ল ইন অর্কেস্ট্রা। অ্যানিমেটেড ফিল্ম হিসেবে জিতেছে ফ্লো। আর দ্য অ্যাকশন শর্ট ফিল্ম হিসেবে যে মুভিটি অস্কার জিতেছে সেটি হচ্ছে আই এম নট আ রোবট। 21 পদক দেওয়া হয়েছে এবার 18 জন ব্যক্তিকে, নাগরিক এবং দলকে, সাধারণত স্বীকৃতিস্বরূপ গুরুত্বপূর্ণ নাগরিক এবং দলকে দেওয়া হয়। 2025 সালে 18 জনকে এই 21 পদক দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে 7 জনকে টোটাল মিলিয়ে। 7 জনের ভিতরে হচ্ছে বিজ্ঞানে দেওয়া হয়েছে অধ্যাপক জামাল নজরুলকে, এবং সাহিত্যে দেওয়া হয়েছে মীর আব্দুল শুকুর আল মাহমুদকে, মরণোত্তর দেওয়া হয়েছে নভেরা আহমেদকে দেওয়া হয়েছে সংস্কৃতির জন্য, ফজলে হাসান আবেদকে দেওয়া হয়েছে সমাজসেবার জন্য, ডক্টর মোহাম্মদ মাহবুবুল খান ওরফে আজম খানকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতির জন্য, জনাব বদরুদ্দিন মোহাম্মদ উমরকে দেওয়া হয়েছে শিক্ষা গবেষণার জন্য, এবং আবরার ফাহাদকে দেওয়া হয়েছে প্রতিবাদী তরুণের জন্য। তো আমাদের এখানে হচ্ছে 21 পদক দেওয়া হয়েছে 18 জনকে। আর স্বাধীনতা পুরস্কার, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে পুরস্কার, সেটি দেওয়া হয়েছে 7 জনকে। অধ্যাপক জামান নজরুলকে বিজ্ঞানে, এবং হচ্ছে মীর আব্দুল শুকুরকে দেওয়া হয়েছে সাহিত্যে, নভেরা আহমেদকে দেওয়া হয়েছে সংস্কৃতিতে, স্যার ফজলে হাসান আবেদকে দেওয়া হয়েছে সমাজসেবা, ডক্টর মাহবুবুল হক খান ওরফে আজম খানকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতিতে, জনাব বদিউর রহমান মোহাম্মদকে দেওয়া হয়েছে শিক্ষা এবং গবেষণা, আবরার ফাহাদকে দেওয়া হয়েছে প্রতিবাদী তরুণ হিসেবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কিছু সম্মেলন আছে, সম্মেলনগুলো অতটা বেশি গুরুত্ব দিয়ে দেখা লাগবে না। যদি চান একটু দেখতে পারেন যে কোথায় কোন সম্মেলন হয়েছে, কততম সম্মেলন হয়েছে, আমি এখানে রাখছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি প্রয়োজন পড়ে। বর্তমানে বাংলাদেশ থেকে 8টি দিবস বাতিল করা হয়েছে। এখানে সংখ্যাটা জিজ্ঞাসা করবে কি কি দিবস, অবশ্যই জিজ্ঞাসা করবে না। যদি জিজ্ঞাসা করে তাহলে তো এগুলো আবার আলোচনায় আসলো। তো শুধুমাত্র কয়টি দিবস বাতিল করা হয়েছে? 8টি, এতটুকু জানলেই হবে। এরপরে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আপনি এখানে যেগুলো মনে রাখবেন যে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে 1.33, বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা 1.77, আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1171 জন। নারী এবং পুরুষের অনুপাত 100:96.3, যার স্থূল জন্মহার হচ্ছে 19.4, স্থূল মৃত্যু হার 6.1, প্রতি হাজারের শিশু মৃত্যুর হার 27 জন করে। এবং পরবর্তীতে যেটা আছে মহিলা এবং পুরুষের যে গড় আয়ু, বর্তমানে হচ্ছে টোটাল গড় আয়ু 72.3, এর ভিতরে পুরুষের হচ্ছে 70.8 এবং মহিলার হচ্ছে 73.8, মহিলারা বেশি দিন দীর্ঘজীবী। সাক্ষরতার হারে টোটাল হচ্ছে 77.9%, যার ভিতরে পুরুষের সাক্ষরতার হার বেশি, সেটি হচ্ছে 80.1% এবং মহিলা 75.8%।
দারিদ্র্যের হারে টোটাল হচ্ছে 18.7%। জিডিপি প্রবৃদ্ধির হার খুবই গুরুত্বপূর্ণ, 5.6%। জিডিপি প্রবৃদ্ধির হার 5.6%, যেটা আগেও যা ছিল এখনও চরম দরিদ্রের হার এটা হচ্ছে 5.6%। জিডিপি প্রবৃদ্ধির হার 5.82%, যেটা আগের থেকে কমে গেছে। আর আমাদের মাথাপিছু যে আয় আমরা একটু আগে দেখিয়ে আসলাম, $2,784। বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা বর্তমানে 61। এই ব্যাংকগুলোর ভিতরে যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে 6টি, আর হচ্ছে বিশেষায়িত ব্যাংক 3টি, বেসরকারি ব্যাংক 43টি। মুদ্রাস্ফীতি 9.74%, যেটা আগে ছিল 2023 সালে ছিল 9.24%, সেটা বেড়ে দাঁড়িয়েছে 9.74%। বাংলাদেশের পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, আর বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে রপ্তানিতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আমদানিতে হচ্ছে চীন। সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় সংযুক্ত আরব আমিরাত থেকে, আগে পাঠাতো সৌদি আরব থেকে, এটা একটু খেয়াল করবেন। বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি যে রেমিটেন্স আসে সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। সুপিয়ে পানি পান করে 98.2% লোক। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা 93.63 বা 63%। বিদেশি মুদ্রা রিজার্ভ আছে $24.901 বিলিয়ন। রপ্তানি আয় $40.875 বিলিয়ন এবং আমদানি আয় $45.62 বিলিয়ন। আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে নোবেল পুরস্কার সম্পর্কে চাইলে একটু মনে রাখতে পারেন, আর নাইলে এটা সবগুলো মনে রাখার দরকার নেই। শান্তি, সাহিত্য আর চিকিৎসা, এই 3টা মনে রাখতে হবে। চিকিৎসাতে যে 2জন ব্যক্তি পাইছে, একটা ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুপকুন, যেটা হচ্ছে মাইক্রো আরএনএ আবিষ্কার করে এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সাহিত্যে হানকান, তিনি মূলত দক্ষিণ কোরিয়ার একজন ব্যক্তি। মানব মনের ভাঙাগড়া এবং ঐতিহাসিক বিভিন্ন ট্রমা লেখা কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছেন। এবং শান্তিতে নিহন হিদানকিও, যিনি হচ্ছে জাপানের পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় এবং এই পর্যায়ে নিজের চোখে দেখে আসা প্রত্যক্ষদর্শীদের বয়ান সবার সামনে তুলে ধরায় পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয় এমন প্রচারণার জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। অর্থনীতিতে পুরস্কার পেয়েছে 3 জন। এরপরে আমরা দেখব বাজেট 24-25-এর। এটি মূলত বাংলাদেশের 53তম বাজেট, অন্তর্বর্তী সহ এটি 54তম বাজেট। এই বাজেটের যে স্লোগান সেটি হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। এর মূল দর্শন 41 সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বিনির্মাণ এবং 41 সাল হবে স্মার্ট বাংলাদেশ, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $12,000। এই বাজেট পেশকারী হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী। 6 জুন 2024 সালে বাজেট পেশ করা হয়। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যেখানে জিডিপির 14.2% এবং আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা, জিডিপির 9.7%। বাজেটের ঘাটতি 2,56,000 কোটি টাকা, জিডিপির 6.4%। বাজেটের উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ আছে 2,65,000 কোটি টাকা এবং জিডিপির আকার 55,97,401 কোটি টাকা। ফিফা ফুটবল 2022, যেটার আয়োজক দেশ ছিল কাতার এবং চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স। 23তম যে ফিফা, যেটা 2026 সালে অনুষ্ঠিত হবে, এর আয়োজক দেশ 3টা, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং এর সময় হচ্ছে 8 জুলাই 2026 সালে। মোট ম্যাচ হবে 80টা, তার মধ্যে হচ্ছে কানাডায় হবে 10টা, মেক্সিকোতে 10টা, এই 20টা এবং বাকি যে 7টা, সেই 7টা ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এই 23তম ফিফাতে অংশগ্রহণ করবে 48টি দেশ। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2024, এই জনসংখ্যা বিভাগ কর্তৃক প্রকাশিত 2024 সালে বিশ্বের মোট জনসংখ্যা আমরা একটু আগেই দেখে আসছি 811.90 কোটি। আর সবচেয়ে সর্বাধিক নারী প্রতি প্রজনন হার নাইজারে 6.6, সর্বনিম্ন হংকংয়ে 0.8। জনসংখ্যার ঘনত্বের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো, আর সর্বনিম্ন হচ্ছে মঙ্গোলিয়া। গড় আয়ুতের শীর্ষ হচ্ছে মোনাকো এবং সর্বনিম্ন হচ্ছে নাইজার। আমাদের মুক্তিযুদ্ধের সময় যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল তারা কে কোন সেক্টরে যুদ্ধ করছিল? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, যিনি 1 নম্বর সেক্টরে। সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল, যিনি হচ্ছে 2 নম্বর সেক্টরে। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান হচ্ছে 4 নম্বর সেক্টরে। ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর আলী, তিনি 7 নম্বর সেক্টরে। লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে এবং ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, তিনি 10 নম্বর সেক্টরে। আচ্ছা, যেহেতু উনি হচ্ছে ছিল
জাহাজে ছিল, তাহলে জাহাজ যেহেতু, তাহলে তিনি অবশ্যই হচ্ছে যে একটা নৌ আন্ডারে ছিল বা নেভাল আন্ডারে ছিল, সেই সেক্টর 10 নম্বরে ছিল তিনি। আচ্ছা, আমরা যদি খেতাব দেখি যে 2015 সালে 1973 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক কর্তৃত্বপূর্ণ অবদানের জন্য যে 4 ধরনের খেতাব প্রদান করা হয়, তার মধ্যে বীরশ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম 67 জন, এবং সর্বশেষ মেজর জালিমকে 2010 সালে, এবং বীর বিক্রম খেতাব দেওয়া হয় 174 জনকে, বীর প্রতীক খেতাব দেওয়া হয় 424 জনকে। মোট খেতাব হচ্ছে 4টি, এবং মোট খেতাব প্রাপ্ত যারা সংখ্যা আছে তাদের সংখ্যা হচ্ছে 672 জন। 10 এপ্রিল বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 1971 সালে, এবং হচ্ছে যেটা হচ্ছে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, বর্তমানে মুজিবনগরে। এছাড়াও আমাদের হচ্ছে ওই যে সরকার ছিল, ওই সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে, স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে খন্দকার মোস্তাক আহমেদ, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে ছিল মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান সেনাপতি ছিল এম.এ.জি. ওসমানী, চিফ অফ স্টাফ ছিল কর্নেল আব্দুর রব, এবং ডেপুটি চিফ অফ স্টাফ ছিল ক্যাপ্টেন এ খন্দকার। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, আরব দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ইরাক, উপসাগরীয় দেশ হিসেবে কুয়েত, ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি, এবং উত্তর আমেরিকার দেশ হিসেবে বার্বাডোস, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা, ওশেনিয়ান দেশ হিসেবে টোঙ্গা, এবং এশীয় মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া, দুইটা একসঙ্গে। আচ্ছা, ক্রাক প্লাটুন কি? ক্রাক প্লাটুন হচ্ছে 2 নম্বর সেক্টরের অধীনে, অথচ ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যে মুক্তিযোদ্ধারা ছিল তারা কি করছিল, যে সেনাবাহিনী এবং তাদের দোসরদের বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনা করতো বিভিন্ন ধরনের তথ্য নিয়ে। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট অ্যান্ড রান নামে অসংখ্য পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে এবং সেনাবাহিনীর ব্যাপক ত্রাসের সঞ্চার করে এই ক্র্যাক প্লাটুনের মাধ্যমে। এবার আমরা দেখব হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু নাটক। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, যেটা সৈয়দ শামসুল হকের লেখা, এবং মমতাজ আহমেদের লেখা কি চাহ শঙ্খচিল বর্ণচূড়া, বকুলপুরের স্বাধীনতা, এবং সাইদ আহমেদের লেখা প্রতিদিন একদিন, নীলিমা ইব্রাহিমের লেখা যে অরণ্যে আলো নেই, আবদুল্লাহ আল মামুনের আয়নাই বন্ধুর মুখ, আলাউদ্দিন আল আজাদের নেকড়ে লাল গোলাপ, রণেশ গুপ্তের ফেরি আসছে, এবং জিয়া হায়দারের পঙ্কজ বিভাস। এগুলো সব মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। আমরা এবার দেখব উপন্যাস এবং ঔপন্যাসিকের নাম। দিয়াল উপন্যাসটি লিখছে আবু জাফর শামসুদ্দিন, বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নুদ্দিন, যাত্রা শওকাত আলীর লেখা, উপমহাদেশ আল মাহমুদের, আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত, এবং সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লেবান এবং নীল দংশন, শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, জঙ্গালি, 2 সৈনিক নেকড়ে অরণ্য, এবং রশিদ হায়দারের খাঁচাই, মাহমুদুল হকের জীবন আমার বোন, আনিসুল হকের মা, এবং জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ, আমজাদ হোসেনের অবেলায় অসময়, ইমদাদুল হক মিলনের কালো ঘোড়া, রাবিয়ার ফেরারি সূর্য, এটা একটা উপন্যাস। ফেরারি ডায়েরি নামে একটা স্মৃতিকথা আছে, যেটা আলাউদ্দিন আল আজাদের। এছাড়াও আমজাদ হোসেনের অবেলায় অসময়, আচ্ছা এটা পড়লাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কালো মেয়ের কথা, সেলিনা হোসেনের হাঙর নদীর গ্রেনেড, হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, এবং দিয়াল নামে 2টা উপন্যাস আছে, একটা হচ্ছে হুমায়ুন আহমেদের এবং আরেকটা হচ্ছে আবু জাফর শামসুদ্দিনের। এর পরবর্তীতে আছে এ গোল্ডেন এজ, যেটা হচ্ছে তাহমিনা আনামের লেখা, শহীদুল জহিরের লেখা জীবন এবং রাজনৈতিক বাস্তবতা। এছাড়াও আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে অন্যান্য গ্রন্থগুলো আছে, আমি বিজয় দেখেছি স্মৃতিকথা, এটা এম.আর. আখতার মুকুলের, ফেরারি ডায়েরি স্মৃতিকথা আলাউদ্দিন আল আজাদের, 71-এর ডায়েরি স্মৃতিকথা সুফিয়া কামালের, আমরা বাংলাদেশি না বাঙালি আব্দুল গাফফার চৌধুরী, আবার তোরা মানুষ হওয়া চলচ্চিত্র, যেটা খান আতাউর রহমানের, দ্য লিবারেশন অব বাংলাদেশ প্রবন্ধ, যেটা মেজর জেনারেল সুখন্ত সিংয়ের, আমি বীরঙ্গনা বলছি প্রবন্ধ, যেটা নীলিমা ইব্রাহিমের, 71-এর কথামালা, যেটা বেগম নূরজাহানের, স্বাধীনতা তুমি শামসুর রহমানের, স্টপ জেনোসাইড চলচ্চিত্র, যেটা জহির আয়নের, 71-এর চিঠি, যেটা পত্র সংকলন প্রথম আলোর যে পত্রিকা সেখান থেকে সংগ্রহ করা, ওরা 11 জন, এটা চাষী নজরুল ইসলামের। আচ্ছা, ওরা 11 জন চাষি, এভাবে মনে রাখতে পারেন, ওরা 11 জন চাষি বা চাষিরা 11 জন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে চাষী নজরুল ইসলামের। সেলিনা হোসেনের 71-এর ঢাকা, এবং নাসির উদ্দিন ইউসুফের 71-এর যিশু,
ইউসুফ এবং যিশু দুইটা ধর্মীয় নাম, এভাবে মনে রাখা যায়। শওকত ওসমানের হচ্ছে জন্ম যদি তপবঙ্গে, রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের গল্প, যেটা গল্প সংকলন এবং ৭১-এর নিঃসান। অ্যালেন গিন্সবার্গ, যিনি মার্কিন একজন লেখক, তার লেখা সেপ্টেম্বর অন যশোর রোড, এটা একটা কবিতা। আর মেজর আব্দুল জলিলের লেখা এ সার্চ ফর আইডেন্টিটি, যেটা একটা প্রবন্ধ। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, বুকের ভেতরে আগুন, এবং হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র, যেটা একটা সম্পাদিত গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বিভিন্ন গান আছে তার ভিতরে মাগো ভাবনা কেন, যেটা গৌরীপ্রসন্ন মজুমদারের, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, যেটা গোবিন্দ হালদারের, এবং নঈম গহরের আছে দুইটা, জন্ম আমার ধন্য হলো, নোংর তোলো তোলো, জনতার সংগ্রাম চলবেই, এটি সিকান্দার আবু জাফরের। তাহলে বিখ্যাত যে 4টা গান, মাগো ভাবনা কেন গৌরীপ্রসন্ন মজুমদারের, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, এটি গোবিন্দ হালদারের, নঈম গহরের লেখা জন্ম আমার ধন্য হলো, নোংর তোলো তোলো, এবং জনতার সংগ্রাম চলবেই, যেটা সিকান্দার আবু জাফরের। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, একমাত্র সশস্ত্র বাহিনীর স্টাফ কলেজ মিরপুর ঢাকা, একমাত্র অস্ত্র তৈরির কারাগার গাজীপুরে অবস্থিত, একমাত্র বেসরকারি কাগজ কল সোনালী পেপার মিলস নারায়ণগঞ্জ, একমাত্র শান্তিনিবাস টেপাখোলা ফরিদপুর, একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র স্পার্শো আগারগাঁও, একমাত্র মানসিক ব্যাধি হাসপাতাল হেমায়তপুর পাবনা, একমাত্র তৈল শোধনাগার ইনস্টার্ন রিফাইনারি লিমিটেড, যেটি চট্টগ্রামে, একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটি, একমাত্র রেয়ন শিল্প উৎপাদন কেন্দ্র কর্ণফুলী রেয়ন মিল রাঙামাটি, একমাত্র কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া। দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, দীর্ঘতম সড়ক পদ্মা সেতু, সড়ক সেতু হচ্ছে পদ্মা সেতু, ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ, ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ, ক্ষুদ্রতম জেলা জনসংখ্যায় হচ্ছে বান্দরবান, এবং ক্ষুদ্রতম থানা জনসংখ্যায় হচ্ছে বান্দরবান, বাট হচ্ছে যদি আয়তনে বলে তাহলে ওয়ারি ঢাকা। ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে হাজিপুর ভোলা, ক্ষুদ্রতম পাখি টুনটুনি, উচ্চতম পাহাড় গারো পাহাড়, উচ্চতম ভবন সিটি সেন্টার ভবন, যেটা হচ্ছে 37 তলা, উচ্চতম বৃক্ষ বৈলাম বৃক্ষ, এবং হচ্ছে উচ্চতম শৃঙ্গ তাজিংডং। বাংলাদেশে মোট নদী আছে 1008টি। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস যে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেইগুলোর বাংলাদেশের অবস্থান, পারমাণবিক ব্যবহারে হচ্ছে 33তম, মেট্রো রেলের 36তম, সাবমেরিনে 41তম, এবং স্যাটেলাইটে হচ্ছে 57তম। তাহলে পারমাণবিক ব্যবহারে 33তম, মেট্রো রেলের 36তম, সাবমেরিনে 41তম, এবং স্যাটেলাইটে হচ্ছে 57তম। এরপরে দেখি 30 তত্ত্ব। 30 তত্ত্ব কি? 3টি শূন্য ধারণার একটি সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই যে 3টা তত্ত্ব, সেটা এই 3টা তত্ত্ব 30টা কি? একটা হচ্ছে জিরো পভার্টি, যেটা হচ্ছে এসডিজির 1 এবং 1.2 নম্বর ইসের সঙ্গে সম্পর্কিত, গোলের সঙ্গে সম্পর্কিত, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নিট কার্বন ইমিশন, যেটা এসডিজির 13 নম্বরের সঙ্গে সম্পর্কিত। এই 30 তত্ত্বের যে তাৎপর্য, সেটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সহায়ক, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং গ্রিন এনার্জির প্রচারক, বৈষম্য হ্রাস এবং আর্থসামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকারক। এরপরে এসে হচ্ছে মানব উন্নয়ন যে প্রতিবেদন, সেটা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির এর অন্তর্ভুক্ত দেশ এবং অঞ্চল আছে 195টি। এর মধ্যে হচ্ছে উত্তর কোরিয়া এবং হচ্ছে মোনাকোকে অতিক্রমিক নাম্বার দেওয়া হয়নি। এই প্রতিবেদনে বিশ্ব সূচক হচ্ছে 0.37, গড় আয়ু হচ্ছে 72.0 বছর, মাথাপিছু আয় 17,254 মার্কিন ডলার, যেখানে আমাদের মাত্র কত 2000 কত। আচ্ছা, এখানে হচ্ছে গড় আয়ুতে শীর্ষ হচ্ছে জাপান এবং সর্বনিম্ন স্বাদ লেসোথো। মাথাপিছু কার্বন নিঃসরণ হচ্ছে 0.6%। শ্রমশক্তি অংশগ্রহণ লাগবে না। আচ্ছা, আমরা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখি, যেগুলো হচ্ছে জুলাই অভ্যুত্থান এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণগুলো আছে আমাদের পুরাতন পড়াগুলো থেকে গুরুত্বপূর্ণ সকল যে ওএমআরগুলো আছে বা যে সাধারণ জ্ঞানগুলো আছে সেগুলোর সমন্বয়। আমাদের প্রথম যেটি আছে, ছাত্র জনতার অভ্যুত্থান এবং আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্র জুলাই অনির্বাণ। 2024 সালে ম্যাক্সাসেস পুরস্কার জয়লাভ করে 3 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানটি রুরাল ডক্টরস মুভমেন্ট, যেটি থাইল্যান্ডের একটা প্রতিষ্ঠান। আর 3 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে
ফুন্টোশো ভুটানের, মিয়াজাকি হাওয়াও যিনি জাপানের এবং পারভেজা ফারহান ইন্দোনেশিয়ার। COP29 সম্মেলন 11-12 এই যে প্রায় 11 দিন ধরে অনুষ্ঠিত হয়েছে, 11 থেকে 22 নভেম্বর 2024 তারিখে আজারবাইজানের বাকুতে। আর এই COP29-এ 198টি দেশ অংশগ্রহণ করে এবং 19তম G20 সম্মেলন, যেটি 2 দিন সংঘটিত হয়েছে 18 থেকে 19 নভেম্বর 2022-এর রিও ডি জেনেরিও, ব্রাজিলে। 2024 সালের বুকার পুরস্কার লাভ করে ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে এবং 5 নভেম্বর 2024 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প। মিরসরাই চট্টগ্রামে, যেটার শিল্পনগরের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, সেটার নাম পরিবর্তন করে নতুন করে নাম রাখা হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা NSEA। 31তম এপেক সম্মেলন 15-16 নভেম্বর 24 তারিখে লিমা, পেরুতে অনুষ্ঠিত হয়। তাহলে এপেক অনুষ্ঠিত হয়েছে লিমা, পেরুতে। তারপরে G20 অনুষ্ঠিত হয়েছে রিও ডি জেনেরিও, ব্রাজিলে। COP অনুষ্ঠিত হয়েছে বাকু, আজারবাইজানে। এবং ইন্টারপোলের 92তম যে সাধারণ অধিবেশন 2024, সেটি অনুষ্ঠিত হয় 4 থেকে 7 নভেম্বর 2024 গ্লাসগো, যুক্তরাজ্যে। এই ইন্টারপোলের যে অংশগ্রহণকারী দেশ ছিল 196টি। বর্তমান বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র মালয়েশিয়ার রাজতন্ত্র। 13 নভেম্বর 2024 তারিখে কার্বন নিঃসরণ কমাতে ফোরাম 0 4টি দেশ নিয়ে গঠিত হয়। আমাদের মোটামুটি এই NSI এর জন্য বেশ গুরুত্বপূর্ণ যতগুলো হাইলাইট, সাম্প্রতিক এবং NSI ভিত্তিক বা গোয়েন্দা সংস্থা ভিত্তিক যা যা কিছু পড়া দরকার ছিল সবগুলো কাভার করার চেষ্টা করছি আমি এই এক ক্লাসের ভিতরে। এছাড়াও পর্যায়ক্রমে আমার পক্ষে পসিবল হলে আমি আরও বিভিন্ন সাবজেক্টের উপরে, যেমন ইংলিশের গুরুত্বপূর্ণ যে রুলগুলো আছে গ্রামারের, সেগুলোর উপর ভিত্তি করে, যেহেতু NSI এর কোশ্চেনগুলো দেখা যাচ্ছে গ্রামার বেসটা একটু বেশি আসছে, ভোকাবুলারি বেস তুলনামূলক কম, তবে যে গুরুত্বপূর্ণ 100 যে রুলস আছে ইংরেজির, সেই রুলসগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করব, সেগুলো দেখতে পারেন। ম্যাথের কিছু রুল আপলোড করব, আশা করি সেগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। সবার জন্য শুভকামনা রইল। এই ক্লাসটা এখানেই শেষ করলাম। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।